আজও নেওয়া হচ্ছে মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি রুটিনের হুটহাট পরিবর্তনে বিপাকে শিক্ষার্থীরা। আমাদের প্রিপারেশনটা একটু নষ্ট হয়ে গেছে, আমরা সেজন্যই আজকে একটু বাধ্যতামূলকভাবে শিক্ষকদের সম্মান জানিয়ে আমরা এখানে পরীক্ষাটা দিচ্ছি। পরীক্ষার সময় এ ধরনের আন্দোলন না করাই ভালো ছিল। 4 বছরের শেষ হয়নি নাটোরের 2 শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, 90 ভাগ টাকা তুলে নিয়েছে ঠিকাদার। ঘটনা জানাজানির পর জোড়াতালি দিয়ে চলছে কাজ। নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুরে নির্ধারিত স্ট্যান্ড ছাড়া যত্রতত্র চলছে পৌর টোল আদায়, অতিষ্ঠ পরিবহন মালিক ও শ্রমিকরা। সারা দেশে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ জানাবো। আজও দেশের বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি। সিলেট, পাবনা, রাজশাহী, জামালপুর, কুড়িগ্রাম, ফেনী সহ নানা জেলায় সকাল থেকে শুরু হয় পরীক্ষা। ছাত্রছাত্রীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই বিশেষ ব্যবস্থায় পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। শিক্ষা কর্মকর্তারা জানান, পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এবং সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও শিক্ষার্থীরা বলেন, হুটহাট রুটিন পরিবর্তনের কারণে ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি তারা। আমাদের প্রিপারেশনটা একটু নষ্ট হয়ে গেছে, আমরা সেজন্যই আজকে একটু বাধ্যতামূলকভাবে শিক্ষকদের সম্মান জানিয়ে আমরা এখানে পরীক্ষাটা দিচ্ছি। পরীক্ষার সময় এ ধরনের আন্দোলন না করাই ভালো ছিল। তারা পরীক্ষার আগে করতো আন্দোলন ছিল অথবা পরে করতো। দাবি দাওয়াগুলো এগুলো আমরা মনে করি আমাদের সরকার মহোদয় অতি শীঘ্রই এই দাবিগুলো পূরণ করবে। এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, ছুটির দিনে পরীক্ষার বিষয়ে কি বলছেন অভিভাবকরা? কখন নাগাদ পরীক্ষা শেষ হবে? পরীক্ষা সকাল 10টা থেকেই শুরু হয়েছে। বারফি, যদি আপনাকে বলি, খুলনার যে সরকারি 24টা বিদ্যালয় রয়েছে, মাধ্যমিক বিদ্যালয়, এর ভিতর মহানগরীতে 11টি, বাকি 23টা বিভিন্ন উপজেলা পর্যায়ে। এবং সকাল 10টা থেকে গতকালও যেভাবে পরীক্ষা শুরু হয়েছিল আজও সেটি শুরু হয়েছে। অর্থাৎ গত 1 এবং 2 তারিখে শিক্ষার্থীরা যে পরীক্ষা দিতে পারেনি শিক্ষকদের আন্দোলনের কারণে, এবং আজ যে ক্লাসটি সম্পন্ন হয়েছে সেটি হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র, 7ম শ্রেণী বাংলা প্রথম পত্র, 8ম শ্রেণী বাংলা প্রথম পত্র এবং 10ম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। যেহেতু একটার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে, শিক্ষার্থীরা বের হচ্ছে। আমরা একটু শিক্ষার্থীদের সঙ্গেই কথা বলি, একটু কথা বলি তোমাদের সঙ্গে। কি পরীক্ষা হয়েছে? আচ্ছা, কি হয়েছে, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। কি পরীক্ষা হয়েছে? ইংলিশ ফার্স্ট পেপার। আচ্ছা, হঠাৎ করেই পরীক্ষা বন্ধ হয়ে গেল, আবার হঠাৎ করেই পরীক্ষা, এটাতে সমস্যা হয় কিনা? যাতে সমস্যা হয়, আবার সমস্যা নাও হতে পারে, কিন্তু ওনারা যে এই দাবিটা করছিল রুটিনটা ঠিক ছিল, পরে আবার এই যে দাবি করলো না, এটাতে একটু সমস্যা ছিল। সমস্যা হচ্ছে, শিক্ষার্থীরা দাবি করেছেন পরীক্ষার সময় পরীক্ষা হবে, পরীক্ষার বাইরে শিক্ষকদের যে আন্দোলন সেটি তারা করবে। মাফি। জি প্রবীর বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। আসন্ন নির্বাচনটি আদর্শ নির্বাচন হতে হবে জানিয়ে কারো কোনো অভিযোগ থাকবে না। এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা থাকলে ভোট কেন্দ্রে অনেক গন্ডগোল করার চেষ্টা করতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখতে হবে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে চলছে জামায়াত সহ সমমনা ইসলামী 8 দলের বিভাগীয় সমাবেশ। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন। নাবিল, কেন্দ্রীয় নেতারা কখন নাগাদ সমাবেশে অংশ নেবেন? নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন সেখানে?
দেখুন কিছুক্ষণ আগে মূলত স্থানীয় নেতৃবৃন্দ তারা এই আলিয়া মাদ্রাসার মাঠের যে মঞ্চ সেই মঞ্চে এসে পৌঁছেছেন এবং তারা তাদের বক্তব্য দেওয়া শুরু করেছেন। এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশস্থলে এসে পৌঁছাননি। আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর 1টার পর মূলত তারা এই সমাবেশস্থলে এসে পৌঁছাবেন এবং 2টার পর থেকেই জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান সহ অন্যান্য যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য দেওয়া শুরু করবেন। ইতিমধ্যে যে স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য দিচ্ছেন তারা আমাদেরকে তাদের বক্তব্যে যেটি জানাচ্ছেন যে নির্বাচনের আগে যাতে গণভোট হয় সেজন্য তারা বারবার তাদের বক্তব্যে সেই দাবিগুলো জানাচ্ছেন। পাশাপাশি জুলাই সনদকে যাতে আইনি ভিত্তি দেওয়া হয় সেই বক্তব্যগুলোই আসলে তাদের আজকের সমাবেশ থেকে বারবার উঠে আসছে। পাশাপাশি আমরা এখন পর্যন্ত দেখেছি যে বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ সমাবেশস্থলে এসে তারা পৌঁছাচ্ছেন। যদিও সমাবেশের এখনো প্রায় ঘণ্টাখানেক বাকি, অর্থাৎ মূল সমাবেশ শুরু হওয়ার ফলে এই সময়ের মধ্যে হয়তো যারা নেতাকর্মীরা আছেন যারা হয়তো প্রতিমধ্যে রয়েছেন, কারণ বিভাগীয় সমাবেশ 4 জেলার নেতাকর্মীরা, বিভিন্ন উপজেলা ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা আসলে আস্তে আস্তে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এই সমাবেশস্থলে পৌঁছাতে শুরু করেছেন। নাবিল, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জানছিলাম সিলেটের বিভাগীয় গণসমাবেশ সম্পর্কে বিস্তারিত। বরগুনার বিষখালী নদী একসময় এক পার থেকে তাকালে আরেক পারে স্পষ্ট দেখা যেত। 40 বছরের ভাঙনে এখন দৃষ্টিসীমার বাইরে এপার থেকে ওপার। আগ্রাসী বিষখালী নদীর গর্ভে বিলীন ফসলি জমি, বাড়িঘর ও বাজার। আবারও নদীর বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। নদীর 2 তীরে 44 কিলোমিটার তীব্র ভাঙন কবলিত এলাকা হিসেবে শনাক্ত করা হয়েছে। নূরজাহান বেগম প্রায় 50 বছর আগে বরগুনা সদর উপজেলার নলটনা গ্রামে বধূ হয়ে আসেন। এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছেন সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ছিল তার বসতঘর। তবে বিষখালী নদীরক্ষা বাঁধে 4 বারের ভাঙনে চোখের সামনে বিলীন হয়ে যায় নূরজাহান বেগমের বসত ভিটা ও জমি। এখন যেখানে বসত বাড়ি রয়েছে এতটুকুই তার শেষ সম্বল। তাও যদি আগ্রাসী বিষখালীর গর্ভে চলে যায় তাহলে পক্ষাঘাতগ্রস্ত স্বামী ও সন্তানদের নিয়ে কোথায় দাঁড়াবে সেই চিন্তার ভাঁজ তার কপালে। আমার বিয়ে হয়েছে পর হইতে তো এই 4 বেরিয়ে গেছে, এইতে তো দেখি যে সব নামাক তো নামিয়ে গেছে। এখন তো আমরা এই কিনেরায় আইছি, কিনেরায় আইয়া এখন আমাকে হইনি এই বাড়ির মধ্যেই 14-15টা ঘর, এখন তো হ্যাঁ নামিয়ে। শুধু নূরজাহানি নয়, এই নলটনা গ্রামের এক সময়ে সম্ভ্রান্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে চলে গেছে এলাকা ছেড়ে। বহু বছর আগেই বিলীন হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের অফিস। বিলীনের পথে নলিবন্দর, হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। সহায় সম্বল হারিয়ে উদ্বাস্তু হয়েছেন হাজার হাজার পরিবার। আমরা এখন নদীতে কাল বিলীন হয়ে গেছে। আমার দাদা হয়তো আমার 50 থেকে 60 কিলোর সম্পত্তি চলে গেছে। দোতলা অফিস আসলে অব্দ অফিস এজালা হাজারখানি মানে বাড়িঘরে আর আসলে তাও ভাঙ্গে চুরিয়ে গেছে। নলিবাজ বন্দর, এটা হচ্ছে বন্দর প্রায় 200 বছর আগে বন্দরটা আমাদের। এই নলি বন্দর এখন এই নদী ভাঙ্গনের জন্য বিলীন হয়ে যেতেছে। ভাঙন কবলিত এলাকার মানুষ ঘর ও ফসলি জমি রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। বিগত দিনে আমাদের এখানে অনেকগুলো রিং বেরিয়ে দেওয়া হয়েছে সাময়িক সময়ের জন্য, মানে পানি ঠেকানোর জন্য, কিন্তু মূলত এতে আমাদের কিন্তু ভাঙন প্রতিরোধ হয় নাই। আমরা টেকসই বেরিয়ে মানে নদী ভাঙনের জন্য ব্লক চাই আমরা। বিষখালী নদীর 2 তীরের 44 কিলোমিটার এলাকা তীব্র ভাঙন কবলিত হিসেবে শনাক্ত করেছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা আশা করি যদি সেই সরকার সেই প্রকল্প অনুমোদন করে আমরা ওই জায়গাগুলো ভাঙন রোধে এবং এই এলাকার মানুষের ফসল এবং জানমাল রক্ষায় টেকসই বাঁধ আমরা নির্মাণ করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বরগুনায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে নদী ভাঙনের কারণে প্রায় 50 কিলোমিটার বাঁধ ঝুঁকিতে রয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। নাটোরে 2টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হতেই ঠিকাদারদের 90% টাকা প্রদান করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। অভিযোগ উঠেছে এই অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে কাজ অসমাপ্ত থাকার পরও 1,41,65,000 টাকা পরিশোধ করা হয়েছে। 1 বছরে সব কাজ শেষ করার কথা ছিল, যা শেষ হয়নি 4 বছরেও। ঘটনা জানাজানি হওয়ায় সেই কাজ তড়িঘড়ি করে শেষ করতে গিয়ে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। তুঘলকি এই কাণ্ডের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজমুল হাসান।
নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া দাখিল মাদ্রাসা ভবন নির্মাণের জন্য 2021 সালের জুন মাসে বরাদ্দ হয় 76,50,000 টাকা। 2 বছরের মধ্যে 70 লাখ টাকা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান, অথচ টাকা তুলে কাজ বন্ধ করে দেয় তারা। 1 বছরের মধ্যে ভবন হস্তান্তরের কথা থাকলেও 4.5 বছরে শেষ হয়নি নির্মাণ কাজ, ফলে প্রতিষ্ঠানটিতে পাঠদান কার্যক্রমও শুরু হয়নি। ছাদ প্লাস্টার এগুলা করে কাজটা বন্ধ হয়ে যায়। আজকে 4 দিন ধরে এখানে এই কাজটা রানিং হয়েছে। সব টাকাই উঠায় নিয়েছে সরকারের কাছ থেকে তারা, কিন্তু কাজ শেষ হয়নি। মাদ্রাসা ভবন নির্মাণের দায়িত্ব পায় যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল মান্নান। এখনো কাজ বাকি 30%। ঘটনা জানাজানি হয় সম্প্রতি তড়িঘড়ি কাজে হাত দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। লুটপাটের সাথে আমরা জড়িতই নেই, এর মধ্যে কেন আমরা লুটপাট করবো? কন্ত এটা তো আসলে যারা বলছে বা যারা আপনারা শুনেছেন হয়তো, এটা সম্পূর্ণ অযৌক্তিক। 95% কাজ হয়েছে, আমরা 90% আমরা বিল দিয়েছি। একই চিত্র নাটোরের বারোঘরিয়া উচ্চ বিদ্যালয়েও ভবন নির্মাণের জন্য 2022 সালের মার্চে 85 লাখ টাকার কার্যাদেশ পায় জেলার মেসার্স সিপাত এন্টারপ্রাইজ। এখানেও বাকি 45% কাজ, অথচ 2 বছর আগে 71,65,000 টাকা বিল নিয়ে কাজ বন্ধ রাখে ঠিকাদার। সম্প্রতি দিনরাত কাজ করা হচ্ছে। 2022 সালে শুরু হয়েছে, 9 মাসে এই কাজটি শেষ করার কথা ছিল। ইট বালু থেকে শুরু করে সবকিছু নিম্নমানের। রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, পানির মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি, একবারে সব কাজ লাগে। মনে হচ্ছে যে এখানে একটা কি যেন শুরু হয়েছে। ঠিকাদাররা বলছেন বরাদ্দ স্বল্পতায় কাজ বন্ধ রাখা হয়েছিল, নতুন বরাদ্দ পাওয়ায় বাকি কাজ করা হচ্ছে। ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তৎকালীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান। ফান্ড বন্ধ থাকার জন্য আমরা 80% কাজ করে রেখেছিলাম এবং ফান্ড আসার কারণে আমরা বাকি 20% কাজ শেষ করে বাকি টাকা হ্যান্ড ওভার করে বাকি টাকা নিয়ে নেব আমরা এখন। গুণগত মান বজায় রেখে কাজ করা হয়েছে এবং কৃত কাজ অনুযায়ী ঠিকাদারকে বিল প্রদান করা হয়েছে। এখানে কোনো প্রকার অগ্রিম বিল দেওয়া হয়নি। ঠিকাদারদের গাফিলতির অভিযোগ করেছেন বর্তমান নির্বাহী প্রকৌশলী। জানান দায়িত্ব পাওয়ার পর বন্ধ থাকা কাজ শেষ করতে তাগিদ দিয়েছেন তিনি। আমি তো ওই সাইডে 4-5 বার করে যাই এবং আমি কিন্তু ওখানে যে ম্যাটেরিয়ালস মিশাই, তারপর কিন্তু ঢালাই করতে দিই। আমি বলেছি যে কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে, তাহলে আমি কাজটা বাতিল করবো এবং বাতিল করার জন্য চিঠিও দিয়েছি। এই জন্য ঠিক আছে স্যার, আমার কাজটা বাতিল করে না, আমার অনেক ক্ষতি হয়ে যাবে, আমি কাজটা সব মিস্ত্রিকে তুলে দিব। আমি ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে গত 23 অক্টোবর 5 প্রকৌশলী ও 11 জন ঠিকাদারের অনিয়ম দুর্নীতি তদন্ত করতে ইডির প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তদন্ত কমিটিও গঠন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। গোপালগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। এমনকি ধর্ষণের ভিডিও ধারণ করে মানসিক নির্যাতন করা হয়েছে বলে দাবি পরিবারের। এই ঘটনায় আত্মহত্যা করেছে মাদ্রাসার হেফজ বিভাগের ওই শিক্ষার্থী। আত্মহত্যার পর বিষয়টি জানাজানি হয় এলাকায়। এরপর গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত 2 জন। জোর কইরা আমারে রুমের ভিতর নিয়ে হাসি আমি কিছু মাথা তুমি শিক্ষু দিবার পারলা না, কয় আমার মুখ বুঝেই ধরছিল মা, আমার মুখ বুঝেই ধরছে, আমি শিক্ষু দিবার পারিনি। আমি চাই ওর ফাঁসিতে জ্বলবে ওর ম্যাডাম, আমি দেখবো। মেয়েকে কোরআনের হাফেজ বানাতে চেয়েছিলেন প্রবাসী বাবা। ভর্তি করেছিলেন বাড়ির পাশেরই এক মাদ্রাসায়। সেখানেই নির্যাতনের শিকার ওই কিশোরী। শিক্ষার জন্য পাঠাইছি মাদ্রাসায়, যাতে আমার মা বাবা মরলে দোয়া করতে পারে, কিন্তু হুজুর ওই আমার বোনরে এইটি করলো। ওই তেমনি কি কইয়া আমার বোনরে মাইরে এলাইছে। এই 8 দিন বলে পালাই রাখছি, কারো কাছে কিচ্ছু বলিনি, মান সম্মানের ভয়তে। মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা গ্রামের এক মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাদ্রাসারই এক শিক্ষক। পরিবারের দাবি, সপ্তাহখানেক আগে ধর্ষণ করা হয় ওই শিক্ষার্থীকে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে রাখার অভিযোগ উঠেছে এক নারী শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি কাউকে জানালে অনলাইনে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। লোকলজ্জার ভয়ে শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেয় ভুক্তভোগী। তুমি ওই হুজুরের সাথে বিয়ে বসো, নলে গেলা কিন্তু তোমার যা আমার কাছে আছে ভিডিও ফুটেজ যা আছে এগুলো আমি কিন্তু সব ফেসবুকে আপলোড করে দেবো, ঠিক আছে? এই কারণে পরে আমার শারীরিককালকে সহ্য না করতে পারে, পরে ও আত্মহত্যা করছে। একটা ধর্মীয় প্রতিষ্ঠান, একজন উস্তাদের কাছে, একজন শিক্ষকের কাছে আমাদের যদি মেয়েরা যদি নিরাপদ না হয় তো কোথায় নিরাপদ থাকবে? ইয়ার সহযোগিতা যে কজন আছে আর এই হুজুরি যা হবে, এই হুজুরি ফাঁসি চাই, আর ওই যে মহিলার এই মহিলাই সব কিছু।
বৃহস্পতিবার ওই কিশোরী আত্মহত্যা করলে বিষয়টি জানাজানি হয়। অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। মামলার পর অভিযুক্ত নারী শিক্ষককেও গ্রেফতার করা হয়েছে। পোস্টমর্টম হয়েছে, ভুক্তভোগীর পরিবার ভিকটিমের পরিবার মামলা করেছে, তদন্তাধীন আছে। ঘটনায় 2 জন গ্রেফতার আছে। শুক্রবার ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে 2 শিক্ষক সহ আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। লক্ষ্মীপুরে স্ট্যান্ড ছাড়াই সড়কে চলাচলকারী ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে আদায় করা হচ্ছে পৌর টোল। যেখানে সেখানে রশিদ ধরিয়ে টোল আদায়ে অতিষ্ঠ পরিবহন মালিক ও শ্রমিকরা। তাদের অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দফতরে জানানো হলেও কোনো সমাধান মেলেনি। নিয়মের ব্যত্যয় হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। লক্ষ্মীপুরের বিভিন্ন আঞ্চলিক মহাসড়কে টোল আদায়ের প্রতিবাদে বিভিন্ন সময়ে বিক্ষোভে নামে পরিবহন মালিক শ্রমিকরা। এরপরও থামেনি নিয়ম বহির্ভূত টোল আদায়। অভিযোগ, দিনে একাধিকবার শহরে প্রবেশ করলে প্রতিবারই সড়কের বিভিন্ন পয়েন্টে টোল গুনতে হয়। বিভিন্ন দফতরে বিষয়টি জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ মালিক শ্রমিকদের। যদিও স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে টার্মিনাল ছাড়া সড়ক মহাসড়ক থেকে টোল আদায় না করার নির্দেশনা দেওয়া হয়। গাড়ি 10 বার আসলে 10 বারে তারা চাঁদা নিছে, প্রতিটা গাড়ি 80 টাকা করে চাঁদা নিছে। স্বাধীন দেশে মানুষ স্বাধীনতা ভোগ করবে। এই দেশে এখন যদি আমার রাস্তাঘাটে চাঁদা দিতে হয় তাহলে কিসের স্বাধীন হচ্ছে এই দেশ? অভিযোগ আছে, টোল দিতে না চাইলে কেড়ে নেওয়া হয় গাড়ির চাবি। এতে বাড়তি ভোগান্তিতে পড়তে হয় পরিবহন শ্রমিকদের। আঙ্গুর ফে জুলুম করে কেন? এই জন্য আমাদের পাশে আসলে কেউই দাঁড়ায় না। টোল না দিলে এরা গাড়ি মনে দাঁড়ায় করে রাখে, গাড়ি ধরে রাখে, গাড়ি চাবি নিয়ে যায়। বছরিক চাঁদা নিয়ে গেছে পুরো টোল হিসেবে কথা বলি। পুরো এলাকার মিতে দেওয়ার পর আর এখানে আবার নিতেছে মজু চৌধুরী হাটের একটা টোল নিতেছে। ইজারাদার স্বীকার করলেন, সড়ক থেকে টোল আদায়ে নিষেধাজ্ঞার বিষয়টি তার জানা ছিল না। অবিলম্বে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান বিশিষ্টজনদের। ইজারা নেওয়ার পরে জানতে পারি যে মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে 2023 সালে যে লক্ষ্মীপুরের লোড আনলোডের নির্ধারিত পয়েন্ট অর্থাৎ টার্মিনাল ব্যতীত কোথাও ইজারা নেওয়ার কোনো সুযোগ নেই। জনগণের পক্ষে তো কেউ নেই। ভোক্তা অধিকার যারা আছে তারাও তো ওই যে স্বপন উদিত হয়ে কিছু করছেন। আমরা এটা যথাযথ হাইকোর্টের আদর্শের বাস্তবায়ন চাই, জনগণের হয়রানি থেকে মুক্তি চাই। পৌর প্রশাসক জানান, প্রতিবছর স্থানীয় বাস টার্মিনালটি ইজারার সময় সড়ক মহাসড়ক থেকে টোল না দিতে ইজারাদারদের জানিয়ে দেওয়া হয়। বাস টার্মিনালের যে ইজারাদার এই বাস টার্মিনালের বাইরে কোথাও কোনো ধরনের কালেকশন করতে পারবে না, সে এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড এবং এটা আমরা নিষেধ করেছি তাকে। যদি ব্যত্যয় হয় সেক্ষেত্রে আমি পুলিশ সুপার মহোদয়কে বলেছি আইনের আওতায় নিয়ে আসার জন্য, যারা এই পৌর বাস টার্মিনাল ইজারা নিয়ে অন্যত্র বিভিন্ন ধরনের কালেকশন করছে। জেলা পুলিশের পক্ষ থেকেও নির্ধারিত স্থানের বাইরে টোল আদায় বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বেশ কয়েক জায়গায় দেখেছি, আমরা মৌচুদ্দিন হাট এলাকায় দেখেছি, আমরা পৌরসভার মধ্যে কয়েকটা পয়েন্টে দক্ষিণ স্টেশন উত্তর স্টেশন আমরা দেখেছি। আমরা তাদেরকে বেশ কয়েকবার সতর্ক করেছি এবং আমরা পৌর প্রশাসককেও আমরা জানিয়েছি। আমরা অবশ্যই তাদেরকে আমরা আবার জানাবো, যদি এরপরে যদি দেখি এই ধরনের কোনো অনিয়ম দেখে তবে আমরা আইনগত ব্যবস্থা নেব। সড়কে অবৈধ টোল আদায় বন্ধে নিয়মিত টহল দেওয়ার পাশাপাশি আরও কঠোর উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।